স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমাদের আজকের বিষয় গণমাধ্যমের দায়িত্বশীলতা ও প্রাসঙ্গিক বিষয়। একটি গণমাধ্যমের প্রতিনিধি হিসেবে এই বারবার গণমাধ্যমের দায়িত্বশীলতা নিয়ে বিষয় উত্থাপন করে আলোচনা করতে নিজেরও কখনো কখনো বিব্রত মনে হয় এই কারণে যে নিজের দায়বদ্ধতা নিজেই স্বীকার করে নেওয়া, আবার নিজেই সেই দায়বদ্ধতার থেকে উতরে আসা যায় কিভাবে সেই আলোচনা করা, নিজেই নিজেকে ব্যবচ্ছেদ করা, কিন্তু দিন শেষে সেই ব্যবচ্ছেদের কোনো ফলাফল না পাওয়া, এই সব কিছু মিলিয়ে বিব্রত হওয়াটাই হলো স্বাভাবিক। তো গণমাধ্যমের দায়িত্বশীলতা এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে যখন আলোচনায় আসি, এই একই বিষয় বাংলাদেশে গণমাধ্যম যতদিন থেকে শুরু হয়েছে, বিশেষ করে বেসরকারি গণমাধ্যম, টেলিভিশন এবং আমাদের যে দৈনিক পত্রিকাগুলো যতদিন ধরে আইনি কাঠামোতে মোটামুটি কাজ করে যাচ্ছে, ততদিন থেকে এই একই বিষয়ে বিস্তর আলোচনা হচ্ছে। আমাদের এই আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন এবি নিউজ 24bd.com-এর সম্পাদক শাহিন চৌধুরী, আপনাকে স্বাগত, এবং আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, আপনাকেও স্বাগত। দর্শক, আমরা আমাদের শিরোনামটি দেখে আসবো, শিরোনাম দেখে এই আলোচনা শুরু করব। 2024 সালে ডামি নির্বাচন হয়েছে, আদালতকে সাবেক সিসি আউয়াল হাবিবুল আউয়াল তার বক্তব্য রাখার সময় সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা দামি নির্বাচন ছিল, এবং সেও স্বীকার করেছে যে ওই নির্বাচনটা প্রহসনের নির্বাচন ছিল। 3 দিনের রিমান্ডে সাবেক 3 সিসি বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ। জুলাই গণ অভ্যুত্থানে আবু সাইদ হত্যা মামলা তদন্ত শেষে প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল, মিলেছে 30 জনের সম্পৃক্ততা। জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণায় স্বস্তি ইউরোপীয় ইউনিয়নে, রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ব্যালটে ভোটে দেবেন এমপিরা, প্রস্তাবনা বিএনপি। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে উভয় পক্ষের সদস্যদের মধ্যে গোপন ব্যালটে স্বাধীনভাবে এমপিরা ভোট দেবে। সরকারের দালালিতেই কলুষিত হয়েছে সাংবাদিকতা, মন্তব্য আইন উপদেষ্টার। সাংবাদিকতার কারণে আটক করা হয়নি কাউকে, জানালেন প্রেস সচিব। এবং এইচএসসি সমমানের পরীক্ষা শুরু, প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে ব্যবস্থা, কোভিড ঝুঁকি এড়াতে পদক্ষেপের কথা জানালেন শিক্ষা উপদেষ্টা। করোনার ব্যাপারে যা আমাদের রিস্ক যতখানি অ্যাভয়েড করা যায় এবং তার জন্য যে বিধিমালা, সেগুলো সব স্কুলগুলোকে অনেক আগেই সেগুলো তাদেরকে জানানো হয়েছে। দর্শক, আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমি প্রথমে শাহিন চৌধুরীর কাছে যেতে চাই। এই যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং আজকে একটি অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানটির হেডলাইনও দেখলেন। আমি জানতে চাই যে আসলে বাংলাদেশের গণমাধ্যমের কি পরিস্থিতি ছিল বা এখনও আছে। আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে বৈশাখী টিভির দর্শকদের ধন্যবাদ, এবং আমার সহ আলোচক তরুণ নেত্রী মনিরা শারমিনকেও ধন্যবাদ। আপনি যে প্রসঙ্গটা আজকে তুলেছেন, একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার তো এখানে অবশ্যই বলার কিছু আছে। আজকে আসিফ নজরুল উপদেষ্টা যে কথাটি বলেছেন, তার সঙ্গে আমি সুর মিলিয়ে বলতে পারি যে অবশ্যই গণমাধ্যমের দায়িত্বশীলতা রয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে গত 15 বছরে আমরা গণমাধ্যমের কি অবস্থান দেখেছি? আমরা কি দায়িত্বশীল ছিলাম 16 বছরে বা 17 বছরে? আজকে এই জুলাই গণ অভ্যুত্থানের সময় আপনাদের মনে থাকতে পারে যে 3রা আগস্ট, অর্থাৎ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মাত্র 2 দিন আগে তিনি সাংবাদিকদের, এডিটর্স গিল্ড নামে কিছু সাংবাদিকদের তার গণভবনে ডেকেছিলেন। সেখানেও আমি গণমাধ্যমের সকল কর্মীদেরকে দেখেছি যে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন, গুলি চালানোর পক্ষে মতামত দিয়েছেন যে এরা সবাই জঙ্গি, এদেরকে দমন করতে হবে, নাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। সেগুলো আমরা দেখেছি, এবং তারা অবশ্যই শাস্তিও পাচ্ছে। কেন শাস্তি পাচ্ছে? কারণ ফ্যাসিস্ট সরকারের হাসিনার পতন হয়েছে বলে, না হলে হয়তো তারা শাস্তি পেত না। এখন দায়িত্বশীলতার কথা শফিকুল আলম প্রেস সচিব সাহেব আবার একটা কথা বলেছেন, অ্যাক্রেডিটেশন কার্ড
বাতিল নিয়ে, সেটা আপনি বোধহয় শুনেছেন কিনা, যে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা সঠিক হয়নি। আমি মনে করি যে এই কথাটা উনি এতদিন পরে বুঝলেন কেন? 10 মাস চলে গেছে। গণমাধ্যম দায়িত্বশীল ছিল কি ছিল না সেটা তো সবাই জানে। অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে তখন কি কথা উঠলো যে 5,500-6,000 অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছিল। 600 না, এখন তো 600, হ্যাঁ 5,500 থেকে 6,000-এর মতো হ্যাঁ, অ্যাক্রিডিটেশন কার্ড ছিল, যার ভিতরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের 2 থেকে 2,500 কার্ড ছিল এই 5,500-এর মধ্যে। কিন্তু প্রধান তথ্য কর্মকর্তা বা পিআইডির দায়িত্বটা কি ছিল? পিআইডির দায়িত্ব ছিল যে সেখান থেকে বাছাই করে সেই বিতর্কিত কার্ডগুলো বাতিল করা, এবং যারা অভিযুক্ত হয়েছেন বা যাদের নামে মামলা হয়েছে এই ফ্যাসিস্ট সরকারের সহযোগিতা করার জন্য, তাদের কার্ডগুলো বাতিল করা। কিন্তু তখন কি করা হলো? সমস্ত অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দেওয়া হলো, আপনি জানেন। এরপরে 1 মাস 2 মাস পরে যে নতুন করে আবেদনের ভিত্তিতে যে যারা সচিবালয় কভার করে তাদের আবেদনের ভিত্তিতে 600 কার্ডের একটি তালিকা পাঠানো হয়েছে। 600 কার্ড কি মানে সাফিসিয়েন্ট? আপনি নিজেও একজন গণমাধ্যম কর্মী, আপনি এ দেশের 40টার মতো টেলিভিশন রয়েছে, 3 থেকে 400 জাতীয় এবং আঞ্চলিক পত্রিকা আছে, 2 থেকে 250 অনলাইন নিউজ পোর্টাল আছে। আপনি 2টা করে কার্ডও যদি দেন তাও কতগুলো কার্ড লাগে। আর একটা টেলিভিশন চ্যানেলগুলোর আরও সমস্যা, কারণ কি তাদেরকে একটা অ্যাসাইনমেন্ট বাই রোটেশন করতে হয়, কারণ যেহেতু তাদের ভিজুয়াল দিতে হয়, ক্যামেরা পার্সন আছে, ইত্যাদি ইত্যাদি। সব মিলিয়ে একটা পত্রিকায় যদি 5টা কার্ড হলে চলে, টেলিভিশন কিন্তু লাগে 10টা। আমি আরেকটা বিষয় আপনার সামনে আনতে চাই, এরপর মনির শারমিনের কাছে আসবো। সেটি হলো 266 সাংবাদিকের মধ্যে আটক 15 সাংবাদিকের একজনকেও সাংবাদিকতার জন্য আটক করা হয়নি, এটি বলেছেন প্রেস সচিব শফিকুল আলম। না, আমি প্রেস সচিবের এই বক্তব্যের সঙ্গে শতভাগ একমত। কারণ সাংবাদিকতার জন্য কেন তো তাদেরকে আটক করা হলো কেন? সাংবাদিকতার জন্য তো তাদেরকে আটক করা হয়নি। ঠিক এই কি কারণে আটক মুহূর্তে করা আমি যদি হয়েছে? কয়েকজনের নাম তাদের বলি, বিরুদ্ধে সুনির্দিষ্ট একজন কয়েকজনের হলো হত্যা মামলা ফারজানা হয়েছে। রূপা, তিনি 71 টেলিভিশনের ফারজানা রূপা, শাকিল আহমেদ, মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, এই কয়জনই আমার জানা মতে আটক আছে সাংবাদিকদের আর মধ্যে। 15 জনের মতো বাকি কিছু মামলা আছে। এরা তো আমাদের প্রথিত যশা সাংবাদিক। হ্যাঁ, তাদেরকে কেন অবশ্যই প্রথিত আটক করা? যশা সাংবাদিক। আমি শুরুতেই বলেছিলাম প্রথিত যশা সাংবাদিক, তাদের রোলটা কি ছিল আমি কিন্তু শুরুতে বলেছি যে 3 তারিখে 3রা আগস্টেও এরা গণভবনে শেখ হাসিনার সঙ্গে মিটিং করে এই আন্দোলনকারী এই তরুণদেরকে গুলি চালাতে বলেছেন। এটা কি প্রথিত সাংবাদিকের নমুনা? এটা কি সাংবাদিকতা? এই তোষামতকারী সাংবাদিকরা শেখ হাসিনার প্রেস কনফারেন্সে গিয়ে কি বলছেন যে আপনাকে আমরা হারাতে চাই না, আপনি এখন বিশ্ব নেত্রী হয়ে গেছেন, মাননীয় নেত্রী, আপনার নোবেল পুরস্কার পাওয়া উচিত। এই গোলাম সরোয়ারের মতো মারা গেছে একজন প্রবীণ সাংবাদিক, তিনি বলেছিলেন যে নোবেল পুরস্কারের জন্য আপনি কেন লবিস্ট নিয়োগ করছেন না। এটা কি সাংবাদিকতা? তো সুতরাং যাদের আটক করা হয়েছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে। তবে আমি এও বলি যে এটা তদন্ত সাপেক্ষে যাদের নামে হত্যা মামলা দেওয়া হয়েছে, যদি তারা দোষী না হয় তাদের আমি মুক্তিও দাবি করি। আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমি মনে করি যে যাদের নামে যে মামলা হয়েছে সেটা একটি নিরপেক্ষ তদন্ত হোক। তদন্তের পরে যদি কেউ দোষী সাব্যস্ত না হয় অবশ্যই তার আমি মুক্তি দাবি করি। মনিরা শারমিন, তার শফিকুল আলমের বক্তব্যের সময় আমি একমত। কারণ সাংবাদিকতার কারণে কখন আটক করে? আমি একটা নিউজ করলাম, নিউজটা সরকারের বিরুদ্ধে গেল, সরকার আমাদের হুলিয়ে যাবে, সেই ধরনের কোনো কারণে কিন্তু আটক করা হয়। আমি মনির শারমিন আপনার কাছে আসতে চাই যে এই যে জুলাই আগস্টের যে আন্দোলন ছিল, এই আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা কি ছিল? আপনি তো সরাসরি মাঠে ছিলেন, ওইটা আমরা আবার একটু রিকল করতে চাই। এই একদিন পরেই কিন্তু আবার আমাদের সেই জুলাই শুরু হবে। আপনাকে ধন্যবাদ এবং যারা দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা, আমার সহ আলোচক ভাইকে শুভেচ্ছা। দেখুন, জুলাই আন্দোলনের কথা যদি আমি আসি, তার আগে আমি আরেকটু যদি বলি, সেটা হচ্ছে আমরা যারা ছাত্র রাজনীতি করেছি আমরা কিন্তু গণমাধ্যমের একটা বিশাল সাপোর্ট পেয়েছি। সেই আওয়ামী ফ্যাসিস্ট আমলেই কিন্তু আমরা এই গণমাধ্যমের সাপোর্ট ছাড়া
আমরা কিন্তু আসলে সেই আমরা আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে কিন্তু আমরা ফাংশন করতে পারতাম না। এমনও হয়েছে যে আমরা ছাত্রলীগের মানে হামলার পরে আমরা হয়তো 10 জন নিয়ে 15 জন নিয়ে দাঁড়িয়েছি, সেখানেও কিন্তু আসলে আমরা এই গণমাধ্যমের একটা কনস্ট্যান্ট সাপোর্ট পেয়েছি। আমি যদি বলি সেটা আমাদের ডাকসু নির্বাচন পর্যন্ত সেই সাপোর্টটা আমরা মোটামুটি ক্যাম্পাসগুলোতে পেয়েছি। এবং অভ্যুত্থানের আমি যদি বলি এই আন্দোলন, জুলাই আন্দোলন চলাকালীন আমরা যখন 2024 সালে এসে পৌঁছলাম, আমরা কিন্তু তার আগে আমি যদি বলি যে 2024 সালের তো আরও একটা নির্বাচন হলো, এবং এই 18-র পরে কিন্তু এক ধরনের আমি যদি ভাগ করি গণমাধ্যমের ভূমিকা কিন্তু আপনি যদি একটু অ্যানালাইসিস করেন 18 সালের পরে একরকম, 24 সালের পরে আবার আরেক রকম। সুতরাং যত আসলে এই ফ্যাসিস্ট সরকারটি টিকে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে, এই কনফিডেন্সটা যত সরকারের বাড়ছে, এই দামি নির্বাচন বলেন, বিভিন্ন ধরনের অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার বিষয়টা, এবং এইখানে তো আসলে গণমাধ্যম একটা সক্রিয় ভূমিকা পালন করেছে এই টিকে থাকার ব্যাপারে। দেখেন আজকে আমরা এই একটা যেটা আমরা বলি যে নতুনভাবে যখন আমরা স্বপ্ন দেখতে পাচ্ছি 5 আগস্ট পরবর্তী সময়, আমরা প্রায় 1 বছরের কাছাকাছি চলে এসেছি। এই সময় আমরা দাঁড়িয়ে কত ভালো ভালো কথা বলতে পারছি, সমালোচনা করতে পারছি, কিন্তু সেই সময়টার কথা চিন্তা করেন আমরা কিন্তু টু শব্দটিও করতে পারিনি। এবং আপনাদের পক্ষ থেকে আপনারা খুব ভালোভাবে জানেন আপনারা কতটুকু প্রচার করতে পেরেছেন। এবং জুলাই আন্দোলনের মধ্যে বলি, আন্দোলনের সময় আমরা দেখেছি যে এই আন্দোলনটাকে আন্দোলন বলতেও অনেক দেরি হয়ে গেছে। এবং আমি যদি বলি প্রিন্ট মিডিয়ার কথাও, প্রিন্ট মিডিয়া এখানে দেখা গেছে যে যখন আসলে সব একেবারে ইন্টারনেট শাটডাউন হলো, আমরা যখন মিডিয়ার সাথে কোনো যোগাযোগ করতে পারছি না, ফোনেও কল করতে পারছি না, সেই সময় কিন্তু আমরা যখন দেখেছি যে প্রিন্ট মিডিয়া তারাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা ছিল, সেখানেও আমরা দেখেছি যে অনেক একেবারে বাংলাদেশের প্রথম সারির মিডিয়াগুলো কিন্তু নিহত লিখেছে, মারা গেছে লিখেছে। শহীদ কথাটা বলতে কিন্তু তারা বহু সময় অতিবাহিত করতে হয়েছে, এবং দেখা গেছে যে এই আহত পর্যন্ত লিখেছে, নিহত লিখেছে, মারা গেছে লিখেছে। সুতরাং এই যে একটা অভ্যুত্থান চলছে, এবং তারপরেও আমি যদি বলি ভাই যে কথাটি বলে খুবই গুরুত্বপূর্ণ কথা, 3 তারিখ পর্যন্ত এই গণমাধ্যম সরকারকে এক ধরনের কনফিডেন্স জুগিয়েছে যে এই সরকারটি টিকে যেতে পারে। যেখানে 17 তারিখে প্রথম আবু সাইদ কে হত্যা করা হলো এবং সেই ভিডিও ফুটেজ, এখানে কিন্তু দেখেন এই গণমাধ্যমের উপর আমরা যেই নির্ভরশীলতা তৈরি হয়েছিল, এবং সেটা যেভাবে করে গণমাধ্যম আস্তে আস্তে তাদের এই আস্থার জায়গাটা যখন নোংরা হয়ে গেছে, সেটা যখন তারা হারাতে বসেছে, তখনই কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ার দিকে কিন্তু এক ধরনের মানে ঝোঁক আমরা দেখেছি। এবং এই সোশ্যাল মিডিয়া, এই মিডিয়ার যেই আস্থাহীনতা, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ার এই ছোট ছোট ভিডিও, ইউটিউবের ছোট ছোট ক্লিপ, এগুলো কিন্তু আসলে আমাদের সাপোর্ট দিয়েছে। সুতরাং আমরা কিন্তু এই মিডিয়ার বাইরে কেউ ছিলাম না, কিন্তু এই বড় বড় মিডিয়া হাউসগুলোতে যেই ধরনের জায়েন্ট ছিল এবং তারা কিন্তু এখন পর্যন্ত সক্রিয়। আমরা যদি তখনকার সময়ে থেকে আমি যদি বলি যে 5 আগস্ট ঘটে গেছে বাংলাদেশে, একটা গণ অভ্যুত্থান ঘটে গেছে, ইভেন এখন পর্যন্ত এই গণ অভ্যুত্থানটাকে গণ অভ্যুত্থান বলতে অনেকের কষ্ট হয়, অনেক ক্ষেত্রে আমরা লেখা দেখি এটা একটা আন্দোলন। সুতরাং এই এক ধরনের ন্যারেটিভ, এক ধরনের সেই ফ্যাসিবাদী ন্যারেটিভ কিন্তু এখনো আমরা দেখছি। এবং আপনি এখনো যদি খেয়াল করেন যে বিভিন্ন মিডিয়া হাউসে এক ধরনের পোলারাইজেশন হয়েছে 5 আগস্টের পরে, এক দল গেছে আরেক দল এসছে, কিন্তু আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে যারা আসলে সেই সময় এই ফ্যাসিবাদী কাঠামোটা একদমই কি বলবো সেটার পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তারা কিন্তু এখনো বহাল আছে। এবং তাদের কথা যদি বলি যে এই অভ্যুত্থানে যারা কিনা সম্মুখ সারির যোদ্ধা ছিল, সেই ছাত্র জনতাকে বিভিন্নভাবে এখনো বিতর্কিত করার একটা প্রচেষ্টা চলছে। এবং অনেক ক্ষেত্রে ইদানিং আমরা দেখছি যে যখন আমরা এনসিপির ক্ষেত্রেই যদি বলি, যখন আমরা রাজনৈতিক দল গঠন করলাম, আমরা যখন জাতীয় নাগরিক কমিটি হিসেবে ফাংশন করেছি, আমরা দেখেছি যে যারা আসলে এই অভ্যুত্থানে সরাসরি সম্পৃক্ত তাদের ব্যাপারে ফটো কার্ড বানিয়ে আসলে ছেড়ে দেওয়া হচ্ছে যে এই অভিযোগ সেই অভিযোগ। কিন্তু দেখেন গণমাধ্যম তো রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভের মধ্যে একটি।
সুতরাং এখানে যদি দায়িত্বশীলতার পরিচয় না দেওয়া হয়, একটি অভিযোগ আপনার বিরুদ্ধেও আমি করতে পারি, কিন্তু সেটা আসলে যথেষ্ট তথ্য প্রমাণ এবং ক্রস চেকিং ছাড়া কি আমি দাবি করতে পারি কিনা, গণমাধ্যম কি সেই জায়গাটা রাখছে কিনা, সেটাও কিন্তু এখনো প্রশ্নবিদ্ধ। এবং খুব গুরুত্বপূর্ণ বড় বড় মিডিয়া হাউস তারাও কিন্তু দেখা যাচ্ছে যে চটকদার নিউজ করার জন্য এই অভ্যুত্থানের যারা বিশেষ করে আন্দোলনের সোশ্যাল মিডিয়ায় একদম সোশ্যাল মিডিয়াতে বড় বড় মানে মিডিয়া হাউসের আসলে তাদের যে আসলে কর্মকাণ্ড সেটা খুবই প্রশ্নবিদ্ধ, যে এই অভ্যুত্থানে যারা আসলে সম্মুখ সারির যোদ্ধা ছিলেন তাদের এক ধরনের তাদের বিরুদ্ধে এক ধরনের ন্যারেটিভ উৎপাদন করা। আমার কথা হচ্ছে যে এখানে যদি কেউ দোষী হয়, বাংলাদেশের বিদ্যমান যে আইন আছে সেটার তদন্ত সাপেক্ষে সেই বিচার হবে, কিন্তু আপনি জনমনে এক ধরনের কনফিউশন ক্রিয়েট করা। এবং আরো গুরুত্বপূর্ণ ব্যাপার, একদমই আমি সাম্প্রতিককালের একটা বিষয় বলি, যে নারী যারা রাজনীতিতে আসছে তাদের ব্যাপারে কিন্তু মিডিয়ার এক ধরনের নেতিবাচকতা তৈরি করার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। আমি নাম বলবো না, একটি খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের মিডিয়া হাউস থেকে রিসেন্টলি একটা ফটো কার্ড ছাড়া হয়েছে, সেটা হচ্ছে এনসিপির নেত্রীর কোনো একটা ভিডিও, অথচ সেটা খুবই ভুল এবং ভুয়া একটা বিষয়। তো সেই জায়গা থেকে গণমাধ্যমের দায়িত্বশীলতার তো আসলে আমি যদি বলি যে 5 আগস্ট পূর্ববর্তী সময়কার কথা যদি বলি এবং পরবর্তী, আমার কাছে কিন্তু খুব যে বড় ধরনের পরিবর্তন দায়িত্বশীল জায়গা থেকে আমার কাছে মনে হয়নি। এবং এই আপনারা জানেন যে দেখেন এখানে আমি একটা খুবই ছোট্ট একটা বিষয় আলোকপাত করতে চাই, যে আমি সেই মানে মিডিয়ার সেই ভাইটিকে বা বোনটিকে আমি কিন্তু সেই যে আসলে প্রশ্ন করেছিল শেখ হাসিনাকে যে এই কোটার ব্যাপারে, যেটার উত্তরে শেখ হাসিনা বলেছিলেন যে রাজাকারের নাতিপুতিরা কি তাহলে কোটা পাবে। আমি সেই মানুষটাকে ধন্যবাদ জানাতে চাই, এই প্রশ্নটা তো তিনি করেছিলেন, এই প্রশ্নটার পরে যে উত্তরটা এসেছিল সেই উত্তরটা দিয়ে কিন্তু আসলে এত বড় একটা আলোড়ন ঘটে গেছে বাংলাদেশে। সুতরাং এই জিনিসটা কিন্তু মানে এই জিনিসটা বুঝতে হবে, গণমাধ্যম যে কত শক্তিশালী, গণমাধ্যম চাইলে বাংলাদেশের রাজনীতিতে যেই ধরনের পরিবর্তন। আমি জানতে চাই যে সেই মানুষটাকে এই ধন্যবাদটা কি হিসেবে দিতে চান আপনি? এটা কি ক্রিটিক্যাল অ্যানালাইসিসের ধন্যবাদ দিতে চান, ক্রিটিক্স হিসেবে নাকি? অবশ্যই, কারণ দেখেন পজিটিভলি অথবা নেগেটিভলি উনি তো প্রশ্নটি করেছেন এবং প্রশ্নটি করার পরে যে উত্তরটা এসছে সেই উত্তরটা যেই বক্তব্যটা এসছে সেই বক্তব্যটাই কিন্তু মানে নিজের কবর খোঁড়ার মতো ম্যাচের কাঠিটা সেই বক্তব্য ছিল একদম। সুতরাং এই নিজের কবর নিজে খোঁড়ার মতো একটা ঘটনা ঘটে গেছিল। এবং সেই রাজাকারের কথাটা যখন বলেছিল, আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী হল থেকে মানে হাজারে হাজারে ছাত্রীরা নেমে এসেছিল রাস্তায়, কারণ আপনি অপমান করছেন, আপনি রাজাকার বলছেন। সুতরাং সেই ক্ষেত্রেও কিন্তু আমরা গণমাধ্যমের একটা উদ্দেশ্য যেটাই হোক কিন্তু আমরা একটা পরিচয় পাই। শাহীন চৌধুরী, আমিও জানতে চাই যে আপনি মনিরা শারমিনের এই কথাগুলোর সঙ্গে কি যোগ করবেন? ধন্যবাদ। আমি যোগ করব মানে তার দুই একটা কথা আমি একটু দ্বিমত পোষণ করি, তারপরে যোগের বিষয়টা আসবে পরে। যেমন ধরেন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে কিন্তু 10 মাসের মতো হয়ে গেছে, 10 মাসের বেশি হয়ে গেছে। শারমিন একটা কথা বলেছে যে এখনো মিডিয়াগুলোতে গণমাধ্যমের কর্মীরা সক্রিয় আছে। আমি ধরে নিলাম সক্রিয়, মানে ওই সময়কার, হ্যাঁ ওই সময়কার সক্রিয় আছে। আমিও জানি গণমাধ্যম কর্মী হিসাবে যে 80% আছে, কিছু চেঞ্জ হয়েছে দু একটা বড় মিডিয়ায়, বেসিক মেজর চেঞ্জ হয় নাই। কিন্তু আমার প্রশ্ন হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকার গত 10 মাসে কি করলো? গণমাধ্যমের এই রিঅর্গানাইজ করা বা তাকে ঢেলে সাজানো, তার মিডিয়াগুলোর সঙ্গে কথা বলা, সে ধরনের কি কোনো উদ্যোগ নিয়েছে? নেই। এটাও এটা তাদের, আমি মনে করি যে প্রেস সচিব কিন্তু একটা কথা বলেছেন যে গণমাধ্যমকে কোনো ধরনের নিয়ন্ত্রণের চেষ্টা করছে না সরকার। আচ্ছা, করছে না। আচ্ছা, খুব ভালো কথা। যদি কোনো ধরনের নিয়ন্ত্রণের চেষ্টা না করে থাকে তাহলে গণমাধ্যম যে ভূমিকা পালন করছে সেটা নিয়ে কিন্তু তথ্য উপদেষ্টার আইন উপদেষ্টার মন্তব্য করার রাইট নেই। স্বাধীনভাবে কাজ করবে, নিয়ন্ত্রণ করবেন না, আমি স্বাধীনভাবে কাজ করব। কিন্তু আমার প্রশ্ন হলো যে গণমাধ্যম, এই সরকার তো অনেকগুলো সংস্কারের কর্মসূচি হাতে নিয়েছে। আপনি জানেন যে 15টার মতো সংস্কার কমিশন গঠিত হয়েছিল। তার মধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন বলেও একটা কমিশন হয়েছিল, একজন সাংবাদিক কামাল আহমেদের নেতৃত্বে। আমরা নিজেরাও কিন্তু ওখানে গিয়ে
গণমাধ্যম কর্মী হিসেবে সাক্ষী দিয়েছি। সেই কমিশনের সর্বশেষ সেই কি, কমিশন যে রিপোর্টটা দিয়েছে, ফলাফল ছিল, সেই রিপোর্টটা দিয়েছে আজ থেকে 4 থেকে 5 মাস আগে। তার রিপোর্টের তো কোনো বাস্তবায়নের লক্ষণ নেই। তার মানে কি এই সংস্কারের এই কমিশনগুলো কি শুধুই কমিশনের জন্যই করা? এই কমিশনের রিপোর্ট যদি বাস্তবায়ন না হয়, এখন আপনি ধরছেন যে আগামী ফেব্রুয়ারিতে ধরে নিচ্ছি নির্বাচন হবে, মানে এখনো পর্যন্ত যেটা কথাবার্তা সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে, তাহলে এই রিপোর্ট, এই কমিশনের রিপোর্টগুলো কে বাস্তবায়ন করবে? পরবর্তী সরকার? তাহলে যে যে সরকারটা, অন্তর্বর্তীকালীন সরকারটা সংস্কারের জন্য গঠিত হলো, সংস্কারের এই দীর্ঘসূত্রিতা কেন? এটা তো একটা প্রশ্ন। তো সেই কারণেই আজকে আমি মনে করি যে গণমাধ্যম নিয়ে যে প্রশ্নটা তিনি করেছেন, সেই প্রশ্নটা আমি তার দিকেই ছুড়ে দিতে চাই। আর আপনি আরেকটা প্রশ্ন কি করেছিলেন যেন? মনিরা শারমিনের সঙ্গে একমত কিনা যে আমাদের এই না, গণমাধ্যম, শফিকুল আলমের রেফারেন্সে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হচ্ছে না। নিয়ন্ত্রণ করা হচ্ছে না, খুবই ভালো। নিয়ন্ত্রণ করা না হলে আমরা স্বাধীনভাবে যা ইচ্ছে তাই লিখবো। এখন তাহলে গণমাধ্যমের অবস্থা কি হবে জানেন? আমাদের এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের অবস্থা দেখেন না, যে গত 10 বছরে 10 মাসে অন্তত শতাধিকবার শেখ হাসিনাকে দেশে ফিরে আনার তারিখ দেওয়া হয়েছে, সব দিনক্ষণ ঠিক হয়েছে। তো গণমাধ্যমের অবস্থা তো ওই পর্যায়ে চলে যাবে। সুতরাং নিয়ন্ত্রণ করা হচ্ছে না। আমি মনে করি যে নিয়ন্ত্রণ কিছুটা হলেও করা উচিত। আমার যেটা, এর কি নিয়ন্ত্রণ নাকি কিছুটা গাইডলাইন? নিয়ন্ত্রণ না বলে সেটাকে গাইড বলতে পারি বা সেটাকে মনিটরিং বলতে পারি, সেটা আমি মনে করি করা উচিত। তাহলে আমি মনে করি যে তথ্য উপদেষ্টার যে মিডিয়া সেল, যেটা প্রেস উইং আছে, প্রেস উইং এর কাজটা কি? প্রেস উইং এর কাজ কি শুধুই প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা প্রেস উইং, তার কাজ কি শুধুই প্রেস রিলিজ দেওয়া? তথ্য মন্ত্রণালয় বলে একটা মন্ত্রণালয় রয়েছে, তার কাজটা কি? মন্ত্রণালয়ের কাজটা কি সরকারের প্রচার, আর কোনো কাজ নেই? তো সুতরাং এই মিডিয়াকে গাইড করা, মিডিয়াকে সঠিক পথে নিয়ে আসা, এবং গত 15 বছরে মিডিয়ার মধ্যে যে স্খলন তৈরি হয়েছে, নৈতিক স্খলন তৈরি হয়েছে, সেই স্খলন থেকে বের করে নিয়ে আসা। যে শারমিন আরেকটা কথা বলেছে যে নারী নেত্রীদের ব্যাপারে মিডিয়া থেকে, আমি শি ইজ ভেরি মাচ কারেক্ট, যে এ ধরনের প্রচার প্রভাগান্ডা চালানো হচ্ছে যাতে করে তারা ইয়েতে না আসতে পারে। এই যে নারী নেত্রী না, শুধু নারীদের বিরুদ্ধে নারীদের এই ঘটনাগুলো যে প্রচার, এবং এটি নিয়ে আমি আরেকটু বিশদভাবে বলবো ছোট একটি বিরতির শেষে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। ফেরার পরে মূল আলোচনায় আবারও যুক্ত হব। দর্শক আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। মনিরা শারমিন, আপনি বলছিলেন যে এনসিপির নেত্রী, আমরা এটি দেখলাম যে এনসিপির নেত্রী এবং একজন নেতাকে নিয়ে কথা, ঠিক আছে, এটা রাজনীতির জন্য তো রাজনীতির প্রতি মানুষের এক ধরনের আগ্রহই থাকে। তবে আমি যেটি বলতে চাই যে এনসিপির নেত্রী না, আমি আসলে নারীদের যে ছবি, আমরা কয়েকদিন আগে একজন ডিসি এডিসির কথা শুনলাম, এই যে নারীদেরকে নিয়ে সংবাদ প্রচার বা সংবাদ প্রকাশ এবং তাদের ছবি এবং এই ধরনের বিভিন্ন ইন্টিমেট ঘটনার যে ছবিগুলো, এই ছবি কতটুকু গণমাধ্যম প্রকাশ করবে এবং কতটুকু প্রকাশ করবে না, কি হওয়া উচিত? আপনি কথাটি তুললেন, আপনার কাছে আসবো। আমি শাহিন চৌধুরীর কাছে জানতে চাই যে এটি কি গণমাধ্যমের কোনো নীতিমালা হওয়া উচিত কিনা, বা একজন নারী বা একই সাথে একজন পুরুষকেও আপনি আসলে ছবি দিয়ে তার মান সম্মান বা মানহানি ঘটানো যায় কিনা, এবং এটার কতটুকু আইনের মধ্যে থাকতে হবে, এই জায়গাতে আমাদের গণমাধ্যম কতটা শিক্ষিত? না, এই জায়গায় যদি বলেন, গণমাধ্যম তো এই গত 3টি উদাহরণই আপনি দুটো দিলেন। এই 2টি উদাহরণ যদি বলি, তাহলে গণমাধ্যম কিন্তু আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করিনি। এখানে যদি নীতিমালার কথা বলেন, নীতিমালা কিন্তু আছে। কি আছে? যেমন বিকৃত ছবি প্রকাশ করা যাবে না, এরকম একটা নীতিমালা আছে। ইদানিং আপনি দেখেন একদম লাশ থেতলে গেছে, সেই ছবিগুলো কিন্তু প্রচার করা হচ্ছে। আচ্ছা, কোনো নারী যদি নির্যাতনের শিকার হয়, ধর্ষিতা হয়, বা তার নাম প্রকাশ করা যাবে না, কৌশলে লিখতে হবে, সেটা এখন করা হচ্ছে। তারপরে আপনি এই যে একজন ব্যক্তি বা তার ছবি বা
তার নাম প্রকাশ করার কারণে তিনি সামাজিকভাবে জাতীয়ভাবে হেয় প্রতিপন্ন হতে পারে, সেই বিষয়গুলো কিন্তু শতভাগ মানা হচ্ছে না। আপনি বললেন বিশেষ করে যে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া তো মোটেই হচ্ছে না। গতকালকে আপনি দেখেছেন যে মেটার সঙ্গে প্রধান উপদেষ্টা একটা বৈঠক করেছেন, সেখানে তিনি বলেছেন যে সোশ্যাল মিডিয়াতে কিভাবে অপপ্রচার এবং চরিত্র হনন রোধ করা যায়। সোশ্যাল সেটা মিডিয়ায় কিন্তু এক ধরনের নিয়মাবলী আছে, আপনি কিন্তু আমরা একটি ভূমিকা দেখছি যে সোশ্যাল মিডিয়ায় নিয়ম আছে যেগুলো, সেই নিয়মকে অ্যাভয়েড করা যায় যেভাবে, সেই কৌশল করে এই ছবিগুলো দেওয়া হচ্ছে। আমি জানি না আপনি এটা খেয়াল করেছেন কিনা। বা সোশ্যাল মিডিয়ায় সরাসরি খুন লেখা যায় না, সেখানে খুনের মাঝখানে একটি ব্যাকস্ল্যাশ দিয়ে লেখা হয়। এরকম বিভিন্নভাবে এই যে প্রচারের একটা উন্মাদনা বা প্রচারের লোভ, এই জায়গাটিকে আপনি কি বলেন? এটা আসলে হচ্ছে কি, এখানে সোশ্যাল মিডিয়াতে অন্য একটা বিষয় কিন্তু আছে। আপনি জানেন এটা একটা ব্যবসাও, কিন্তু অনেকেই ইউটিউব খুলেছেন, অনেকেই তার কত ভিউয়ার্স বাড়াইতে পারে সেজন্য কিন্তু তারা চটকদার খবর দেন, মিথ্যা খবর দেন, সেই থেকেও কিন্তু এই অপপ্রচারটা শুরু হয়। সেই জন্যই কিন্তু প্রধান উপদেষ্টা গতকালকে মেটার সঙ্গে মিটিং করেছেন এবং তিনি একটা পথ বের করার জন্য অনুরোধ করেছেন, যাতে করে অপপ্রচার এবং নৈতিক স্খলন বা এটা না হয়। আর আমাদের গণমাধ্যমে যেটা, সেটা হলো যে এটা একটা শিক্ষার প্রয়োজন আছে, ট্রেনিং এর প্রয়োজন আছে, নীতিমালার প্রয়োজন আছে, সংক্ষেপে, এবং আমি মনে করি যে এই গণমাধ্যম কমিশনের রিপোর্টের মধ্যেও কিন্তু এগুলো আছে। এই বিষয়ে আমি খুব সংক্ষেপে মনিরার কাছে জানতে চাই যে আপনার এনসিপির নেত্রীর কথা যেটি বললেন, এটি একজন নেতা এবং একজন নেত্রীর কথা ইউটিউব এবং ফেসবুকে দারুণভাবে ভাইরাল, এবং কনভেনশনাল ওয়েতে তো ভাইরালই, এছাড়া এটি নিয়ে অনেক কথা হয়েছে। এই জায়গাটিকে আপনাদের কি পরামর্শ থাকবে যে আপনারা যদি কখনো সরকারে যেতে পারেন, আপনাদের সেই ক্ষেত্রে কি পরামর্শ, আপনারা কি কোনো ভেবেছেন কিনা? না দেখেন, এখানে হচ্ছে একটু কনফিউশন ক্লিয়ার করি যে এনসিপি নেত্রী যাকে বলছেন, উনি কিন্তু আসলে আমাদের সাথে কোনো ফরম্যাটেই নাই। তবে একজন মানে সেটা একটা আলাদা পার্সপেক্টিভ আর আলাদা বিষয়, সেই কথোপকথন ভাইরাল হওয়ার। কিন্তু এছাড়াও আসলে নারী নেত্রী যারা আছে তারা কিন্তু সাইবার অ্যাটাকের আসলে মধ্যে পড়ছে, এবং আমাদের দলের 5 জন নেত্রীকে নিয়ে কিন্তু তারা কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে, এবং আমি যদি বলি গুরুত্বপূর্ণভাবে বড় বড় মিডিয়া হাউসেরও আসলে এই ধরনের চটকদার নিউজের বা ফটো কার্ডের মধ্যে, মানে তাদের আসলে এই ধরনের সাইবার অ্যাটাকের মধ্যে পড়তে হয়েছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে যখন আসলে কোনো নারী নেত্রী, দেখেন রাজনীতিতে নারীদের এই মানে আসার পথটাই কিন্তু অনেক কঠিন, সামাজিক বলেন, পারিবারিক বলেন, নানান ধরনের প্রতিবন্ধকতা। কারণ রাজনীতি আসলে সেই জায়গাটা আমরা গত 15 বছর দেখিনি। আমি যদি বলি গত 53 বছরেই সেই রকম, যদিও পুরোটা বেশিরভাগ সময় আমরা নারী নেতৃত্বই পেয়েছি বাংলাদেশে, তবে নারী মানে অনুকরণীয় নেতৃত্ব আমরা আসলে পাইনি, অনুসরণীয় নেতৃত্ব আমরা আসলে পাইনি। সেই জায়গা থেকে নারী নেতৃত্ব যদি বিকশিত হতে হয়, সেই জায়গাতে অবশ্যই গণমাধ্যমের একটা ইতিবাচক ভূমিকার প্রয়োজন। দেখেন শুধুমাত্র নারী না, এই ক্ষেত্রে আমার মনে হয় যে এক ধরনের প্রশিক্ষণের প্রয়োজন আছে গণমাধ্যমে যারা কাজ করবেন, এবং আসলে কতটুকু আসলে আমরা প্রকাশ করব এবং সেটা কোন ভিত্তিতে করব, হোয়াট ইজ দ্য সোর্স। এবং শুধু সোর্স না, যে এক বিষয়ে অভিযোগ হতে পারে, কিন্তু তখনই যখন আমি কোনো প্রমাণ সাপেক্ষে, কোনো তদন্ত সাপেক্ষে যখন আমি বলছি না, যখন কোনো ক্রস চেকিং এর মধ্যে আমি যাচ্ছি না, এটা তো খুব স্বাভাবিকভাবে গণমাধ্যম একটা বিষয় যখন প্রকাশ করবে, এটা ক্রস চেকিং এর ব্যাপার আছেই। সো এই জিনিসটা যখন আমরা অনুসরণ করছি না, তখন কিন্তু সেটা কোনোভাবেই প্রফেশনাল হচ্ছে না। সেখান থেকেই কিন্তু আমরা যেই টার্মটা সবসময় শুনছি, হলুদ সাংবাদিকতা, এই হলুদ সাংবাদিকতা থেকে আসলে বের হয়ে আসতে হবে। এবং এখানে অবশ্যই একটা রাজনৈতিকভাবে যারা আসলে রাজনীতিতে আসছে তাদের ক্ষেত্রেও একটা সংবেদনশীলতার প্রয়োজন আছে, এবং এখানে গণমাধ্যমের যারা কাজ করছেন তাদের একটা স্কুলিং এরও প্রয়োজন আছে। আমরা অনেকক্ষণ কথা বললাম, আমি একটু বিষয়টিকে বদলাতে চাই। আজকে আবারও মনিরা শারমিনের কাছে আসতে চাই। আপনার দলের শীর্ষ 3 নেতা সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এবং আক্তার হোসেন আজকে ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন যে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে 5 আগস্ট, 8 আগস্ট না,
আপনারা জানেন যে সরকার ৮ আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করেছে, এবং এই জায়গাতে তাদের অভিযোগ যে সরকার ছাত্র জনতার অর্জনকে কুক্ষিগত করতে চাচ্ছে। এই 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 বিষয়টি কেমন যেন সেম সাইড হলো না, যে আমাদের তো অনেকেই মনে করে যে এনসিপির সাথে সরকারের খুব দারুণ সখ্যতা রয়েছে এবং ভেতরে ভেতরে যোগাযোগ রয়েছে, সেখানে এই ধরনের একটি ঘটনা কেন ঘটলো? দেখেন, ওই সরকারের সাথে এনসিপির এক ধরনের সখ্য, সেটা কিন্তু একটা পাবলিক পারসেপশন, এবং আমি যে বলবো না পাবলিক পারসেপশন, এটা রাজনৈতিক দলগুলোর এক ধরনের ন্যারেটিভ, এবং সেটা আমি বলবো এখানে গণমাধ্যমের একটা চমৎকার ভূমিকা, সেটা হচ্ছে এই জিনিসটা আসলে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। এটা আসলে কোনোভাবেই মানে সমর্থনযোগ্য না, কারণ এই ব্যাপারটা পুরোটাই ভিত্তিহীন। কারণ দেখেন, স্বাভাবিকভাবেই যে কোনো সরকার যখন ক্ষমতায়, আমরা কি আওয়ামী লীগের সময় কথা বলিনি, আমরা সবাই কথা বলার চেষ্টা করেছি, এবং এই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের যেই ম্যান্ডেট, সেই ম্যান্ডেট কিন্তু ছাত্র জনতা সকলের পক্ষ থেকে এবং রাজনৈতিক দলগুলোর একটা বড় ধরনের সমর্থন এখন পর্যন্ত কিন্তু সে পেয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে তার আসলে যেই বিচার, সংস্কার এবং যে নির্বাচনের যে এজেন্ডা, এই তিনটে এজেন্ডা তো তার পূরণ করতে হবে। সেই জায়গা থেকে আমার মনে হয় সরকারের মধ্যে এক ধরনের একটা, যেটা নন ইস্যুকে ইস্যু বানানোর একটা প্রচেষ্টা। দেখেন, ৮ আগস্ট নিয়ে তো আসলে এই আজকে দিনে আমাদের কথা বলার কথা ছিল না, এর থেকে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা বাংলাদেশে আজকে ঘটেছে। কিন্তু এই যে ৮ আগস্ট নিয়ে যে একটা বিতর্ক চাউর করে দেওয়া, এইটাও আসলে কোনো কাজের কথা না, এবং এটা অন্তর্বর্তীকালীন সরকারের আসলে কার্যক্রমের মধ্যে পড়া উচিত না। এবং দেখেন, ৮ আগস্টটা কেন এত গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তাদের কাছে? ৫ আগস্ট খুবই গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবেই আমরা যদি বলি যে এভাবে বলি যে এটা আমাদের জন্য একটা দ্বিতীয় স্বাধীনতা, আমরা আরো একবার প্রমাণ করতে পেরেছি যে সাধারণ ছাত্র জনতা আসলে সকল ক্ষমতার উৎস। এই যে সংবিধানে আমরা বারবার করে বলি জনগণই সকল ক্ষমতার উৎস, এটা শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা কাগজে কলমের লেখার ব্যাপার ছিল, কিন্তু এটা কিন্তু ৫ আগস্ট আবার প্রমাণিত। সুতরাং সেই জায়গা থেকে ৫ আগস্টের একটা তাৎপর্য তো খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটা ওয়েল অ্যাকসেপ্টেড, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। কিন্তু দেখেন, আমার মনে হয় যে সরকারের উপদেষ্টা পরিষদে এমন অনেকেই আছেন যারা আসলে এই অভ্যুত্থানটাকে ধারণ করেন না, এই জুলাইটাকে ধারণ করেন না, সেজন্যই এই ধরনের বিতর্ক আসলে সামনে আসে। এবং ৮ আগস্ট আসলে অনেকের জন্য হয়তো গুরুত্বপূর্ণ, কারণ ৮ আগস্টে এই শপথ নেওয়াটাই হয়তো তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। অনেকেই উপদেষ্টা হতে পেরেছেন যারা কখনো চিন্তাও করেননি যে মন্ত্রীর পদমর্যাদায় যাবেন। একদম একদম। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আগের যে আমাদের বাঁচা মরার একটা সন্ধিক্ষণে যে আমরা ছিলাম, তাদের অনেকেরই সেটার মধ্যে পড়তে হয়নি। সুতরাং সেই জায়গা থেকে হতে পারে ৮ আগস্ট তাদের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু এই বিষয়গুলো কিন্তু সাধারণ জনগণের কাছে সরকারের পক্ষ থেকে সরকারের যেই ধরনের একটা অবস্থান, সেইটাকে কিন্তু বিতর্কিত করে। সাধারণ জনগণ কিন্তু স্বাভাবিকভাবে এই অভ্যুত্থানের পরবর্তী সময়, খুব কঠিন একটি সময়ে কিন্তু ডক্টর ইউনূস এই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নিয়েছেন এবং অন্যান্য উপদেষ্টা সহ। সেই জায়গা থেকে কিন্তু এই পাবলিকের একটা খুব সেন্টিমেন্টের জায়গা এই অন্তর্বর্তীকালীন সরকার। কারণ দেখেন, বিভিন্ন সময়ে মানুষজন যখন প্রফেসর ইউনূস নামাজ পড়তে গেছেন, তখন ঈদের নামাজ পড়তে গেছেন, লোকে বলেছে ৫ বছর ৫ বছর। সুতরাং একটা সেন্টিমেন্ট কিন্তু এই সরকারের সাথে জড়িত। সেই জায়গা থেকে সরকারের এই ধরনের পদক্ষেপ, আসলে প্রজ্ঞাপন জারি করে আসলে বলে দেওয়া যে অমুক দিন অমুক দিবস, সুতরাং এত দিবসের আসলে বাংলাদেশের এখন আর প্রয়োজন নেই। আমরা কিন্তু এই দিবসের, মানে আমি যদি বলি যে একটা পরিবার ভিত্তিক দিবসের কিন্তু এক ধরনের আয়োজন আমরা বহুদিন দেখেছি। সুতরাং এই সংস্কৃতি আবার বাংলাদেশের চালু হোক, এটা আমরা চাই না। আচ্ছা, আরেকটি বিষয় আছে, ১৬ জুলাইকে আবু সাইদ দিবস ঘোষণা করা হয়, সেই জায়গাতে তো আলোচনা হয়েছে। তবে আমরা আবারও একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতি শেষে ফিরে আমরা নির্বাচন কমিশন নিয়ে কথা বলবো। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ১ মিনিটের একটি বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আবার আলোচনায় যুক্ত হব। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ার। আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে কমেন্টে আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। শাহিদ চৌধুরী, আপনার কাছে আমি জানতে চাই যে আজকে আরেকজন সিইসি, প্রধান নির্বাচন কমিশনার,
তিনি 2024 সালের নির্বাচনটি কন্ডাক্ট করেছিলেন, কাজী হাবিবুল আউয়াল। তিনি আজকে তাকে আদালতে গতকাল গ্রেপ্তার হয়েছেন, আজকে আদালতে নেওয়া হয়েছে এবং রিমান্ড সেখানে 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে তাকে। এবং সেখানে কাজী হাবিবুল আউয়াল আদালতে কিছু কথা বলেছেন, কিছুটা স্বপ্রণোদিত কথাই, এবং যেহেতু ওনার অবস্থানটি একটি গুরুত্বপূর্ণ অবস্থান সেহেতু আদালতও তার কথা শুনেছে। যেমন আদালত তাকে জিজ্ঞেস করেন যে আপনি, হাবিবুল আউয়াল বলেন 2024 সালে ডামি নির্বাচন হয়েছে। তখন আদালত তাকে জানতে চান যে আপনি পদত্যাগ করলেন না কেন, তো তিনি সেটি বলেননি যে কেন পদত্যাগ করেননি। এবং আরও একটি কথা বলেছেন যে শেখ মুজিবুর রহমানের শাসনামলের নির্বাচনও এরকম অনিয়ম হয়েছে, এবং কি 1996 সালের নির্বাচনের অনিয়মের প্রসঙ্গও আদালতে তুলে ধরেন। দিনের ভোট রাতে করা সহ প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে এই 3 সিইসির বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে আদালতে মামলা করা হয়। এই জায়গাতে আপনি কি বলবেন? এখন হাবিবুল আউয়াল তো আদালতে এসে স্বীকার করলেন যে ডামি নির্বাচন হয়েছে। ধন্যবাদ। তার আসলে কি করার ছিল? তিনি তো আসলে নির্বাচন মাঠে মাঠে গিয়ে ঠিক করবেন না। ধন্যবাদ। এই প্রসঙ্গে বলার আগের সাবজেক্টের উপর আমি 1 মিনিট একটু বলে নিই। সেটা হলো যে 3টি দিবস যেটা নিয়ে এনসিপির 3 নেতা আপত্তি দিয়েছেন, স্ট্যাটাস দিয়েছেন। আমি ওই 8ই আগস্টকে যে নতুন বাংলাদেশ হিসেবে ঘোষণা করা হয়েছে, এটার আমি মানে ঘোরতর বিরোধী। এটার কোনো যৌক্তিকতা নেই। আমি মনে করি 5ই আগস্ট গণ অভ্যুত্থান দিবস এটা এনাফ। কারণ ওই সরকারটা কিন্তু 5ই আগস্টই গঠিত হওয়ার কথা ছিল। কেন হয়নি? কারণ ডক্টর ইউনূস দেশের বাইরে ছিলেন, তার আসতে 2 দিন সময় লেগে গেছে। সেই কারণে কিন্তু 8ই আগস্ট সরকার শপথ নিয়েছে। সেই শপথ নেওয়ার ডেটটা আমি মনে করি যে এটা আসলে মনিরা শারমিনও বলেছেন যে এটা অনাকাঙ্ক্ষিত বিতর্ক সৃষ্টি করার জন্য করা হয়েছে। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমি মনে করি সরকার ওই ডেটটি তারা প্রত্যাহার করে নেবেন। 16ই জুলাই আবু সাঈদ দিবস ঠিক আছে, 5ই আগস্ট গণ অভ্যুত্থান দিবস এবং ওই সরকারি ছুটি ঘোষণা করা হচ্ছে, আমরা এটার সঙ্গে একমত। এখন আসেন আপনি হাবিবুল আউয়াল, কাজী হাবিবুল আউয়াল আজকে অনেক ভালো কথা বলছেন আদালতে গিয়ে যে ডামি নির্বাচন হয়েছে। তিনি আরও 2-1টা নির্বাচনের রেফারেন্স দিয়েছেন, কিন্তু আদালত যখন তার কাছে জানতে চাইছে আপনি পদত্যাগ করেননি, উনি কোনো জবাব দেননি। উনি কেন পদত্যাগ করেননি? উনি গান পয়েন্টে ছিলেন। উনি জবাব না দিলেও আমরা জানি উনি কেন পদত্যাগ করেননি। কিন্তু ওনার গ্রেপ্তার, ওনাকে আইনের আওতায় নিয়ে আসা আমি মনে করি শতভাগ সঠিক। কারণ এই যে শেখ হাসিনা গত 15 বছরে ফ্যাসিস্ট হয়েছেন, ফ্যাসিস্ট হওয়ার পিছনে এই সকল নির্বাচন কমিশন এরা কি কম দায়ী না? অবশ্যই দায়ী। এই কাজী রকিবউদ্দিন 2014 সালের নির্বাচন কি হয়েছে আপনার মনে থাকতে পারে, জাতির মনে আছে। নির্বাচনে প্রার্থীই পাওয়া যাচ্ছে না, মানে কি আসন হলো 300, 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এটা বাংলাদেশের মানুষ কিন্তু নির্বাচনমুখী, তারা ভোট দিতে চায়, তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। সেখানে 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন, সরকার গঠন করতে লাগে 151 জন। তার মানে সেই নির্বাচন যে নির্বাচন কমিশনার করলেন সেই তো শেখ হাসিনাকে ফ্যাসিস্ট করে দেওয়ার সুযোগ করে দিলেন, পথ করে দিলেন। তারপরের নির্বাচনটা কি হলো? রাতের বেলা ভোট হলো। ওই নির্বাচনে কিন্তু বিএনপি সহ বিরোধী দলগুলো যোগ দিয়েছিল, আপনার মনে আছে 2018 সালের নির্বাচনটা। সেই নির্বাচনটা আগের রাতেই ভোট গ্রহণ শেষ হয়ে গেল এবং কত % ভোট পড়লো সবই জানেন, 92 থেকে 98% ভোট দেখানো হয়েছে। 100% পড়েছে এবং 100 বেশিও পড়েছে। তাহলে বুঝেন, তার মানে কি এর জন্য কি নির্বাচন কমিশনের কোনো দায় দায়িত্ব নেই? এই যে কাজী হাবিবুল আউয়ালের নির্বাচন কমিশনের কি করার ছিল আসলে? নির্বাচন কমিশনের তারা তো আর মাঠে মাঠে গিয়ে দাঁড়াবে না লাঠি নিয়ে, না কিছুই না, তারা পদত্যাগ করতে পারতেন। কি হতো তাহলে? কি লাভ হতো? অ্যারেস্ট হতেন, নির্বাচনটা তো বাতিল হয়ে যেত, ওই নির্বাচন তো হতো না। আপনার এই 7ই জানুয়ারি 2024-এর যে নির্বাচন হয়েছে 5% লোক তাতে ভোট দিয়েছে? আমার তো জানা নাই। আমরা তো কেন্দ্রে কেন্দ্রে ঘুরেছি, বহু কেন্দ্রে একই লোক লাইনে দাঁড়িয়ে আছে,
শুধু লাইন দেখানোর জন্য, যাতে টেলিভিশন ক্যামেরায় ছবিটা তোলা যায়। রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি 3 পার্বত্য জেলায় 26টি ভোট কেন্দ্রে একজন ভোটারও যায় নাই, সেটাও তো নিউজ হয়েছে ওই সময়। অত গণমাধ্যমের উপর এত কড়াকড়ি থাকার পরে এটাও কিন্তু নিউজে এসছে। অথচ কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বে গঠিত যে ইলেকশন কমিশন, তারা কত পার্সেন্ট, 47% ভোট কাস্ট হয়েছে বলে তারা রিপোর্ট দিয়েছেন। এটাও কি এর দায় দায়িত্ব কি তিনি নেবেন না? তো সুতরাং আমি মনে করি বিএনপি যে মামলাটা করেছে, এদের আইনের আওতায় নিয়ে আসা, সেই মামলাটা যৌক্তিক এবং এদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা দরকার আছে। কারণ না হলে ফ্যাসিস্ট তৈরি করার ক্ষেত্রে এদের যথেষ্ট রোল ছিল। একটা কমিশন গঠন হয়েছে, আপনারা জানেন। এই কমিশনের মাধ্যমে এই 3 নির্বাচনের বিষয়গুলো সামনে আনা হবে। আপনাদের কতটুকু ভরসা আছে যে এইগুলো করে আগামী দিনের নির্বাচন সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে এগিয়ে যাবে বাংলাদেশ? দেখেন, এই কমিশনের যে কাজ হবে সেটা হচ্ছে গত 3টা নির্বাচনের যে অসঙ্গতি, সেই অসঙ্গতিগুলো নিয়ে কাজ করা। কিন্তু ভবিষ্যতের ক্ষেত্রে যদি আমরা একটি সুন্দর এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদের আরও একটু চিন্তা করতে হবে। এবং দেখেন, এই সরকারের আমি যে বললাম যে 3টি গুরুত্বপূর্ণ কাজ, বিচার, সংস্কার এবং নির্বাচন আয়োজন করা। দেখেন, নির্বাচন, একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের কতখানি বাস্তবতা বাংলাদেশে এখন আছে। আমরা তো শুনছি যে অলরেডি আমরা নির্বাচনের কিন্তু আলাপে ঢুকে গেছি। আমরা জানি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজন করা হবে। তো সেই জায়গা থেকে দেখেন, আজকে কাজী হাবিবুল আওয়ালের যেই আত্মসমালোচনা বলেন বা স্বীকার, উনি যেই কথাগুলো স্বীকার করছেন, যেটা এতদিন উনি স্বীকার করেননি, এখন সেই বিষয়গুলো যখন সামনে আসছে, দেখেন এইটা কিন্তু আমাদের এই সিস্টেমটা সংস্কারের ক্ষেত্রে আমাদের কিন্তু আসলে আরও একটু প্রেশার হয়ে গেল। সেটা হচ্ছে, আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণভাবে এখন জোর দেওয়া দরকার। গতকালকেই আমরা ঐকমত্য কমিশনে এই এনসিসির বিষয়ে আলাপ করেছি, যেটি এনসিসির নামটি পরিবর্তন করে এখন ঐকমত্য কমিশনের থেকে বলা হচ্ছে যে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট বডি। দেখেন, এই বিষয়টিতে যে সাংবিধানিক যতগুলো প্রতিষ্ঠান আছে, বাংলাদেশে মানবাধিকার কমিশন ছিল, কিন্তু তারপরেও গুম, খুন, এক্সট্রা জুডিশিয়াল কিলিং কোনো কিছু থেকেই আমরা বের হতে পারিনি। আমাদের আয়নাঘর হয়েছে, বাংলাদেশে বহু আয়নাঘর তৈরি হয়েছে এই মানবাধিকার কমিশন থাকার পরেও। বাংলাদেশে 3টা ইলেকশন হয়েছে, একেবারে ইলেকশন কমিশনার এখন এসে বলছে যে প্রহসনের নির্বাচন হয়েছে। সেই নির্বাচন হয়েছে তো একটি নির্বাচন কমিশন থাকার কারণেও। তো তার মানে এই সিস্টেমটা আর ওয়ার্ক করছে না। সুতরাং এই সময় আমরা যে সংস্কারের কথা বলছি, আমরা বারবার করে যে সংস্কারের কথা বলছি, এই সময় অবশ্যই প্রধানমন্ত্রী যেই সার্চ কমিটি করে দিচ্ছে এই নির্বাচন কমিশনার খোঁজের জন্য, সেই নির্বাচন কমিশনার যে খুঁজবে তারাও তো প্রধানমন্ত্রীরই লোক, তারাও তো যেই মানুষটাকে খুঁজে বের করবে সেও তো প্রধানমন্ত্রীর লোক। দেখেন, এই কাজী হাবিবুল আওয়াল কিন্তু প্রচণ্ড রকম ভালো একজন অফিসার হিসেবে, উনি চৌকস অফিসার হিসেবে কিন্তু গ্রহণযোগ্য ছিলেন, কিন্তু সেই মানুষটাকেই কিন্তু আসলে সেই সময় ইউজ করা হলো। এবং উনি কিন্তু বলছেন এখন উনি গান পয়েন্টে ছিলেন এবং উনি কিছুই করতে পারেননি, এবং এইটার জন্য উনি আরও খারাপ দুটো নির্বাচনের রেফারেন্স টানছেন। আসলে এটা তো কোনোভাবেই যুক্তিসঙ্গত হতে পারে না। তার মানে কাজী হাবিবুল আওয়ালকে দিয়ে আমরা একটা ভালো নির্বাচন করাতে পারিনি। এটা হচ্ছে ক্ষমতার এককেন্দ্রিকতা। এবং যখন একজন মানুষ ডিসিশন নেবে যে আসলে কোথায় কে চেয়ারম্যান হবে, কি হবে না হবে, সব কিছু যখন একজন ঠিক করবে, কখনোই এই রাষ্ট্রটা ঠিকভাবে ফাংশন করতে পারবে না। এবং এই জন্যই আসলে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট একটা বডি হতে হবে। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় যে ঐকমত্য কমিশনে আমি যেহেতু নিজে সেখানে উপস্থিত ছিলাম, আমি দেখছি সেখানে অনেকগুলো বাংলাদেশের আসলে এটি আসলে খুবই চমৎকার একটা দৃশ্য যে বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের স্বার্থটি সামনে রেখে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে তারা কিন্তু একসাথে বসছে এবং বারবার ডিবেট করছে। সেখানে বিএনপি, আমি নাম ধরেই বলছি, বিএনপি এবং তার সমমনা
যেই দলগুলো আছে তারা কিন্তু এই বিষয়টির বিরোধিতা করছে। দেখেন, এটি কিন্তু সেই স্বৈরাচার হয়ে যাওয়ার একটা রাস্তা খোলা রাখার মতো। কিন্তু অন্যান্য যারা আসলে দল আছেন তারা কিন্তু সকলেই মোটামুটি ভাবে এই ইন্ডিপেন্ডেন্ট বডিটি করার আপনি জন্য যে আগ্রহী। সাংবিধানিক কাউন্সিলের কথা বলছেন এনসিসি, এটি কি সরকারের প্যারালাল হয়ে গেল না? এটি কি সরকারের কাজকে একটু একটু স্থিরতা এনে দেবে না? মানে সরকারের কাজে কি তারা কোনো সমস্যা ক্রিয়েট করবে কিনা? দেখেন, সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমাদের এইটা আসলে বোঝা দরকার যে এটি কি শুধুমাত্র প্রধানমন্ত্রীর ক্ষমতাই কিনা, এটা আসলে সরকারের প্যারালাল কেমন করে হবে। নির্বাহী ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর, এটা কি আসলে নির্বাহী ক্ষমতা, মানে এইটা কি ব্যাপারটা এমন যে আসলে যেটা আমার আসলে কাজই না সেই কাজটা আমি করছি অনধিকার চর্চার মতো। সেই জায়গায় আমার মনে হয় বরং এখানে আসলে যে ফরমেশনটা ঐকমত্য কমিশন বলছে, প্রধানমন্ত্রী থাকবেন, বিরোধী দলীয় নেতা থাকবেন, এবং যেই বাকি যতগুলো বিরোধী দল আছে রাষ্ট্রপতি থাকবেন এবং স্পিকার, এবং রাষ্ট্রপতির বিষয়টি আমরা বলেছি যে সেটা বাদ থাকতে পারে, এবং উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষের স্পিকার থাকবেন। সুতরাং এটি বরং প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর ক্ষমতা তো কমছেই না, বরং একটি বড় ফোরামে আলোচনার মাধ্যমে যে গণতন্ত্রের কথা আমরা বারবার বলছি সেই গণতান্ত্রিক উপায়ে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়োগ হচ্ছে। সুতরাং এখানে কোনোভাবেই ক্ষমতা কমানোর বিষয় নেই। আপনাদের দুইজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ধরনের আলোচনা চলবে। গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ অংশ, যারা সরকারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয় কিন্তু সরকারকে পরিচালনার জন্য, সরকারের বিভিন্ন কাজকে পরিচালনার জন্য এবং সর্বোপরি একটি দেশের ধারণ ক্ষমতা বলতে যে গণতন্ত্র, যে সার্বভৌমত্ব, যে নিরাপত্তার কথা আমরা বলি, সেই হিসেবে একটি দেশকে দেশ হিসেবে ধারণ করার যে ক্ষমতা, সেই ক্ষমতার পেছনে, সেই ক্ষমতাকে শুদ্ধ করার পেছনে, সেই ক্ষমতাকে এগিয়ে নেওয়ার পেছনে গণমাধ্যমের কাজ রয়েছে। গণমাধ্যম সেই জায়গাটিকে এগিয়ে নেবে, এটি সবচেয়ে বড় কাম্য এবং সবার জন্যই এটি কাম্য। সেই জায়গা থেকে আমরা চিন্তা করি। এবং আরেকটি বিষয়, নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল, আজকে তাকে 3 দিনের রিমান্ড দেওয়া হলো। এর আগে আরেকজন নির্বাচন কমিশনারকে দেওয়া হয়েছে, সিইসিকে। এই জায়গাগুলো আমরা দেখতে চাই না। একজন নির্বাচন কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার শেষ পর্যন্ত এই মামলায় আটক হবেন, সেটি আসলে কোনোভাবেই কাম্য নয়। কিন্তু আসলে কি করা যেতে পারে, আগামীতে কি করা হতে পারে, এবং এই সব কিছু মিলিয়েই হয়তো বা আমরা একটি জায়গায় একমত হব, সেই আশায়, সেই প্রত্যাশা রেখে শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।